সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির আজকের আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি চোখ রাখার, সাথে থাকার। আইএফআইসি ব্যাংক সংলাপ প্রতিদিন আলোচনার সঙ্গে আছে আমি হাসান মাহমুদ। দর্শক, আলোচনার সুবিধার্থে আমরা কিছু সংবাদের গুরুত্বপূর্ণ অংশ আপনাদের জানিয়ে রাখতে চাই। গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা। ধর্মীয় নেতাদের সাথে এই মুহূর্তে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে তিনি রাজনৈতিক দলগুলোর সাথে গতকাল বৈঠক করেছেন। পুলিশের প্রধান বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে গুলি চালানো পুলিশের তালিকা হচ্ছে, পলাতকদের গ্রেফতার করা হবে। নির্বাচন কমিশনের নতুন সচিব আক্তার আহমেদ, তিনি নতুনভাবে দায়িত্ব নিয়েছেন। অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতেই ভারতীয় গণমাধ্যম প্রোপাগান্ডা চালাচ্ছে, এমন মত দিয়েছেন বিশেষজ্ঞরা। এবং বিএনপির আজকে অনেকগুলো অনুষ্ঠান ছিল, সেখান থেকে তারা বলেছেন ভারতীয় আগ্রাসন রুখে দিতে দেশের জনগণ প্রস্তুত আছে। এবং বিএনপির আজকে সেই অনুষ্ঠানগুলোতে আমরা দেখেছি যে ভারতীয় পণ্য বর্জনেরও আহ্বান তারা জানিয়েছেন। এবং আরেকটি খবর আছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সোমবার সাক্ষাৎ করবেন ইইউভুক্ত 28টি রাষ্ট্রদূত। দর্শক, এই যে আজকের এইসব আলোচনা নিয়ে আমরা মূলত এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা রাখতে চাই। আমাদের স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন যারা এই আলোচনায় অংশগ্রহণ করবেন। অতিথি রয়েছেন ব্যারিস্টার শাইখ মাহাদি, প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এবং রয়েছেন আশরাফ কায়সার, সিনিয়র সাংবাদিক। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। কিছুটা সংবাদের শুরুটা শুনলেন যে আজকে বেশ মোটামুটি গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে প্রথমে একটু জানিয়ে রাখতে চাই যে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি পট পরিবর্তন, ফ্যাসিবাদ স্বৈরাচারের বিদায়। আজকে হচ্ছে 5ই ডিসেম্বর, অর্থাৎ 4 মাস হতে চলল। আমি জনাব আশরাফ কায়সার, আপনার কাছে যদি একটু বলি যে আপনি এই 4 মাসে বর্তমান যেই অন্তর্বর্তীকালীন সরকার, সফলতা ব্যর্থতার কথা বলছি না, কিন্তু জানতে চাই যে আপনার পর্যালোচনাটা আসলে কেমন এই 4 মাসে। দেখুন, 15 বছর 16 বছরের ফ্যাসিজম এবং তাদের যে দলীয়করণ, প্রশাসন, তাদের দুর্বৃত্তায়ন, তাদের বিরোধী দলের উপর আক্রমণ, রাজনৈতিক প্রতিষ্ঠান ধ্বংস করা, মানুষকে হত্যা করা, গুম করা, এবং মূলত তিনটি নির্বাচন না হওয়া সত্ত্বেও নির্বাচন বলা, এর উপরে দাঁড়িয়ে আছে অন্তর্বর্তী সরকার। গণ অভ্যুত্থানে নিশ্চিতভাবে শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা পালিয়ে গেছেন, এবং কিন্তু তাতে করে বাংলাদেশ রাষ্ট্রের প্রশাসন চালানো, যেটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রধান কর্তব্য, দেশের ভেতরে স্থিতি আনা, শান্তি শৃঙ্খলা নিশ্চিত করা, তাতে কিন্তু ওনাদের অনেক সময় চলে গেছে এবং হিমশিম খাচ্ছেন, এখনও খাচ্ছেন। কারণটা হচ্ছে প্রশাসন 90% মানুষ আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগ কিংবা তাদের ক্যাডার থেকে এসেছেন। শেখ হাসিনা এমন করেই 15 বছরে প্রশাসন সাজিয়েছেন। পুলিশের 70% মানুষ তার আমলে রিক্রুট করা, এবং তারা তাদের আনুগত্য আওয়ামী লীগের প্রতি, যেটি আমরা রাষ্ট্রের বা প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে কখনো এই ভূমিকায় দেখতে চাইতাম না। কাজেই এই জায়গায় দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ ছিল যে এই সংস্কারটি তারা করতে পারেন কিনা, এবং তাতে করে নতুন বা নিরপেক্ষ নিউট্রাল প্রশাসন দাঁড় করাতে পারে কিনা। এখনও পারেননি। পুলিশ এখনও কার্যকরী না, এবং এই দুটি অংশ, পুলিশ তো এক প্রকার আসলে ভেঙেই পড়েছিল বলা যায়। ইতিহাসে আমরা দেখেছি যে থানায় পুলিশ নেই, বিশেষ করে আজকে তো 4 মাস বললাম, 5 আগস্টের পরই আমরা থানায়। ইতিহাসে কয়টা দেশে এরকম ঘটেছে আমি জানি না যে পুরো পুলিশ বাহিনী পালিয়ে গেছে। বাংলাদেশে ঘটেছে। এবং আমার তখন মনে হয়েছে যে সরকারটিকে স্থিতি আনতে হলে তাদেরকে আগে জায়গা মতো আনতে হবে। এখন তারা নামকা ওয়াস্তে জায়গা মতো আছে, কিন্তু তারা সরকারকে সহযোগিতা করছে না। আপনি দেখবেন সাম্প্রতিক বেশ কিছু বিক্ষোভে পুলিশ নিউট্রাল ভূমিকা পালন করেছে, দর্শকের ভূমিকা পালন করেছে, কোনো দায়িত্ব পালন করেনি। তার মানে সরকারের যে চ্যালেঞ্জগুলো, তাদেরকে মোকাবেলা করতে গিয়ে সরকার গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, সেই অনুযায়ী বিহেভ করতে পারে নাই। প্রত্যাশাটা কি? প্রত্যাশাটা হচ্ছে আপনি যেই ছাত্র জনতা নিহত হয়েছে তাদের ব্যাপারে বিচারটি এগিয়ে আনবেন, তদন্ত এগিয়ে আনবেন, তাদেরকে গ্রেফতার করবেন, এই প্রত্যাশা পূরণ হয়নি। তারা অনেকেই পালিয়ে আছে, কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসার চেষ্টা করছে, এবং শেখ হাসিনা তো বিষোদ্গার করেই যাচ্ছেন প্রতিবেশী দেশ থেকে বসে বসে। কাজে একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে এই 4 মাস কি মাত্র 4 মাস, এই 4 মাস কি আসলে সেটার জন্য যথেষ্ট, আপনি যেটা বলছেন?
আমরা প্রত্যাশা করেছিলাম যে আরেকটু ক্ষিপ্র গতিতে হবে, আরেকটু তৎপর হবে, আরেকটু দক্ষতার সাথে হবে। যেমন দেখুন 6টি দেশ থেকে আপনার রাষ্ট্রদূত ফিরিয়ে আনা আপনি এক চিঠিতে করতে পারতেন, পরের দিনই করতে পারতেন। সব কিছুতে আমাদের মনে হয়েছে একটু সময় নিয়েছে, দেরি হয়েছে, ঢিলেমি করেছে এবং যতটা কঠোর হওয়া দরকার, আমি বলছি না প্রতিহিংসা পরায়ণ, এটি আমরা চাই না, কিন্তু কঠোর হওয়া দরকার, আইনের আওতায় আনা দরকার। দেখুন যেই 2000 ছেলে মেয়ে জীবন দিয়েছে, যেই 30,000 ছেলে মেয়ে এখনও বিভিন্ন হাসপাতালে আহত হয়ে আছে, তাদের কি দাবি? তাদের দাবি হচ্ছে যারা অপরাধী, যারা হত্যাকারী, তাদেরকে আপনি বিচার করবেন এবং আমরা দেখে যেতে চাই অপরাধীর শাস্তি হয়। সেই জায়গাটিতে সরকার এখনও অনেকটাই পিছিয়ে আছে। প্রশাসনকে নিয়ে সরকার হিমশিম খাচ্ছে, কারণ আমরা দক্ষ যোগ্য উপদেষ্টা কিংবা সরকার দেখতে পাইনি যারা প্রশাসনকে বুঝে শেখ হাসিনার মতো একজন ঘৃণ্য মানুষের মতো উল্টোটা করে বাংলাদেশ রাষ্ট্রের প্রতি জাস্টিস করবেন, এটি ঘটতে পারেনি। তার সাথে যেটি যুক্ত হয়েছে আপনি জানেন, 100 দিনে নরেন্দ্র মোদী এবং ভারত থেকে যে সমস্ত প্রোপাগান্ডা হচ্ছে, এটা আনহার্ড অফ। এটা পৃথিবীর ইতিহাসে এই প্রোপাগান্ডার জায়গাটা আমরা একটু আসছি। আমরা এর আগে আপনি যে কথাটি বলেছেন যে বিচারের বিষয়টা, এখানে প্রসিকিউটর রয়েছেন জনাব ব্যারিস্টার শাইখ মাহাদি। আমরা একটু আপনার কাছে জানতে চাই আসলে বিচারের যে কথা বললেন যে অবশ্যই যে গণ অভ্যুত্থান হয়েছে তাতে যে নিহত হাজারের ওপরে যারা আত্মদান করেছেন তাদের গণহত্যার বিচার হবে, এটাই জন আকাঙ্ক্ষার একটি অন্যতম ছাত্রদের চাহিদা। প্রশ্নটা হচ্ছে যে এই সময়ের মধ্যে আপনারা কত দূর এগিয়েছেন আসলে সেই জায়গাটাতে? আচ্ছা, ধন্যবাদ আজকে আমাকে এখানে আমন্ত্রণ করবার জন্য। আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসলে জনতার দুটো পার্সপেক্টিভ নিয়ে কাজ করছি। প্রথমটা হচ্ছে গণদাবি, যেটা হচ্ছে গণহত্যার বিচার বা মানবতা বিরোধী যে অপরাধ হয়েছিল সেই অপরাধের বিচার, এবং দ্বিতীয় যে বিষয়টা যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ, যে ন্যায় বিচার। আমরা কোনো ধরনের ক্যাঙ্গারু কোর্ট বা কোনো ধরনের ক্যামেরা ট্রায়াল করতে চাই না, কোনো ধরনের দ্রুত বিচার করে যে নতুন প্রকারে একটা অবিচারের নমুনা যেটা এর আগে উপস্থাপিত হয়েছিল এমনকি এই ট্রাইব্যুনালেই, সেই জিনিসটা আমরা করতে চাই না। একটু যদি বলি, এর আগেরটাকে আপনি বলছেন, কিন্তু এইটাতে তাহলে পার্থক্য কি যে এটা যে ক্যাঙ্গারু কোর্ট বলা হবে না? এইখানে পার্থক্যটা হচ্ছে যে প্রথমত এই ট্রাইব্যুনালের যে আইনটা ছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 সালের, এই আইনে কিছু মৌলিক ত্রুটি ছিল, যে ত্রুটিটা সারা বিশ্বব্যাপী সমালোচিত হয়েছিল। তো আমাদের তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আসবার পরে তারা সর্বপ্রথম এই আইনগত যে ত্রুটিগুলো ছিল এই ত্রুটি নিয়ে কাজ করেছেন। এখানে কিছুটা সময় আমাদের লেগেছে এবং গত সপ্তাহে আইনের যে সংশোধনীটা, সেই সংশোধনীটা অর্ডিন্যান্স আকারে জারি করা হয়েছে। তো যার ফলে আইনে যে সমালোচনার জায়গাগুলো ছিল, বিশ্বব্যাপী এক্সপার্টরা যে সমালোচনাগুলো করেছেন, যেমন আমি খুব ছোট্ট একটা উদাহরণ দিই। সাক্ষ্য আইন নিয়ে একটা তুমুল সমালোচনা ছিল, যে এর আগের এই ট্রাইব্যুনালে যখন বিচার হয়েছে তখন যেন একটা ম্যাগাজিন, একটা গল্প, একটা সাহিত্য পত্রিকার কোনো লেখাকেও সাক্ষ্য আকারে তুলে আনা হয়েছিল আর কি। এই বিষয়টা এবার কিন্তু সম্পূর্ণভাবে রহিত করা হয়েছে এবং আমরা এই সাক্ষ্যগুলো যেন যথাযথভাবে আসে, বিশ্লেষণের মাধ্যমে আসে এবং দুই পক্ষই, শুধুমাত্র প্রসিকিউশন নয় বরং যারা আসামি আছেন তারাও যেন ন্যায় বিচারের সুযোগ পান, আইনটাকে সেভাবেই সাজানো হয়েছে। তো এই আইনের সংশোধনটা আমার ভাষ্যমতে এই বিচারিক প্রক্রিয়ার একটা অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রগতি। এবং এর পাশাপাশি আমরা বিভিন্ন আসামির বিরুদ্ধে ইতোমধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এই জারি করার মধ্যে আপনারা অলরেডি শুনেছেন যে আমাদের প্রথম আসামি যিনি ছিলেন শেখ হাসিনা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে রেড নোটিস ইন্টারপোলের মাধ্যমে সেটিও আমাদের ট্রাইব্যুনাল থেকে জারি করার চেষ্টা করা হয়েছে এবং সেই প্রক্রিয়াটি এখনো চলমান রয়েছে। যেহেতু এটা ডিপ্লোম্যাটিক প্রসেসে যায়, এখানে একটু হয়তো সময় লাগবে। আর অন্যান্য ক্ষেত্রে যখনই যাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করতে পারছেন তাদেরকে সাথে সাথেই আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় তাদের নামে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোতে গ্রেফতার দেখানো এবং তাদের যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলোও চলমান রয়েছে। এবং সর্বশেষ আজকে আপনার একটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট আমরা দেখেছি, যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার পলাতক অবস্থায় থেকে বিষোদ্গার করে চলেছেন এবং এটাকে আমরা হেট স্পিচ বলছি, অর্থাৎ বিদ্বেষমূলক বক্তব্য। এগুলো তো আসলে আমরা যেটা যদি বলি যে মেইন স্ট্রিম মিডিয়া, সেগুলোতে কিন্তু আসেনি, বেশিরভাগই ফেসবুক, ইউটিউব কিংবা এক্স এই মাধ্যমগুলোতে এসেছে। আনফরচুনেটলি আমরা কিছু কিছু মেইন স্ট্রিম মিডিয়াতেও দেখেছি, টেলিভিশনে দেখিনি, কিন্তু প্রিন্ট মিডিয়াতে এগুলো আসলে ট্রান্সক্রিপ্টের মতো করে ভার্সনে বেশি পাবলিশ হয়েছে, অনলাইন ভার্সনে। কিন্তু যেটা হয় যে এই মাধ্যমগুলোতে আসলে ছড়ায় বেশি, কারণ মানুষ সহজে এই জিনিসগুলো ভাইরাল হয়ে যায় এবং অনেক ধরনের মানুষের কাছে যাদের এটা হয়তো পৌঁছানোর কথা ছিল না তারাও এই জিনিসগুলো দেখছেন, আগ্রহ ভরেই হয়তো দেখছেন। তো এই বিষয়গুলো যেন আর না ছড়ায়, আমরা বিদ্বেষমূলক বক্তব্য যেখানে সুস্পষ্ট হুমকি দেওয়া হচ্ছে, মানে সব ধরনের বক্তব্য না, এটা খুব পরিষ্কারভাবে আমরা বলতে চাই যে সব ধরনের বক্তব্য না, কারণ এটা তো বাক স্বাধীনতার পরিপন্থী হয়ে যায়, সেটা আমরা করব না। কিন্তু যেখানে বিদ্বেষমূলক বক্তব্য, যেটা আপনার একজন সাক্ষী যিনি ধরেন একটা মার্জিনালাইজ শ্রেণীর প্রতিনিধিত্ব করেন কিংবা একজন ভিকটিম
যিনি সাধারণ ঘরের মানুষ, তারকে যদি একজন সাবেক প্রধানমন্ত্রী এমনভাবে বক্তব্য দেন যে তোমাদের বাড়িঘর আছে, তাদের বাড়িঘরও তো আছে, তো সেগুলো তোমরা দেখো না কেন, কিংবা 227টি খুনের লাইসেন্স আমি পেয়ে গেছি, এই ধরনের বক্তব্য দিলে কিন্তু এই মানুষেরা আর সামনে আসতে চাইবেন না, ট্রাইব্যুনালের সামনেও আসবেন না এবং আমাদের বিচারিক প্রক্রিয়াতেও তারা আমাদের সহযোগিতা করতে পারবেন না। তো সুতরাং এই স্পেসিফিক বিদ্বেষমূলক বক্তব্য যেটা আমরা আজকে ট্রাইব্যুনালের সামনে তুলে ধরা হয়েছে, আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত, যেখানে আপনার জাতিসংঘের একটা স্ট্যান্ডার্ড রয়েছে, রাবাত প্রিন্সিপাল আমরা বলি, যে কোন বক্তব্যটা হেট স্পিচ হবে কিংবা হবে না, এটা নির্ণয় করবে কে, এটা নির্ণয় করার একটা মানদণ্ড আছে। এই মানদণ্ডটা আমরা মাননীয় ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেছি এবং সেই মানদণ্ডের প্রেক্ষিতেই যে বক্তব্যগুলো বিদ্বেষমূলক বক্তব্য হিসেবে বিবেচিত হবে সেগুলো শুধুমাত্র নিষেধাজ্ঞার আওতায় পড়বে। অন্য বক্তব্য আমরা এখানে নিষেধাজ্ঞার আওতায় আনছি না। রাজনৈতিক বক্তব্য সেটা তার বক্তব্য তিনি দিতেই পারেন, কিন্তু যে বক্তব্য দিলে বিচারিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, আমার সাক্ষীরা ভয় পাওয়ার সম্ভাবনা আছে, এই ধরনের বক্তব্য আসলে যে বক্তব্যগুলো ইতিমধ্যে আপলোডেড রয়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমে, সেগুলোর ব্যাপারে আমরা বিটিআরসির কাছে মাননীয় ট্রাইব্যুনালের মাধ্যমে নির্দেশনা চেয়েছি, তা যেন তাদের যে মেকানিজম আছে তার মাধ্যমে সরিয়ে নেওয়া হয়। সেগুলো ব্লক করা, রেস্ট্রিক্ট করার কিছু মেকানিজম তারা প্রযুক্তিগত পদ্ধতি ব্যবহার করে থাকেন, সেগুলো তারা ইতোমধ্যে সরিয়ে নেবেন বলে আমরা আশা করছি। জনাব কায়সার, শুনলেন যে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য নিষিদ্ধ করা হয়েছে। আসলে এর আগেও আমরা হাইকোর্টের মাধ্যমে দেখেছি অনেকের বক্তব্য বন্ধ করা হয়েছিল, তার সাথে কি কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন? এখানে কিন্তু তিনি বলেছেন একটি যে অন্য বক্তব্য, আপনি তারেক রহমানের বক্তব্যকে রেফার করছেন, যেটা অতীতে আমরা দেখেছি হাইকোর্টের মাধ্যমে বলা হয়েছিল প্রচারণায় না আনতে। শেখ হাসিনার সাথে তারেক রহমানের বক্তব্যের একটা পার্থক্য আছে। একজন গণহত্যাকারী দেশ থেকে পালিয়ে গেছেন, আরেকজন রাজনৈতিক ব্যক্তি যিনি বিদেশে অবস্থান করছেন, তার বিরুদ্ধেও মামলা রয়েছে, তার বিরুদ্ধেও অভিযোগ রয়েছে এবং কোনো রায়ও রয়েছে। কিন্তু একদম টাটকা একজন গণহত্যাকারী মাত্র 100 দিন আগে 2000 ছেলে মেয়েকে হত্যা করে এবং $150 বিলিয়ন পাচার করে 1800 মানুষকে গুম করে পালিয়ে গেছেন। দেখুন, তিনি আপনি আইনের ভাষায়, এখানে আইনজীবী রয়েছেন, আইনের ভাষায় না গেলেও আপনি সাদা চোখেও উনি একজন অভিযুক্ত এবং অপরাধী ব্যক্তি। সেই ব্যক্তি যদি আবার রাজনীতির প্রতিনিধিত্ব করেন, যে দলটিকে তিনি নেতৃত্ব দিতেন, এবং কর্মীদেরকে আপনি দেখুন তাদের জীবনের হানির দিকেও উনি ঠেলে দিচ্ছেন। উনি যখন 0 পয়েন্টে সমাবেত হতে বলেন, সেখানেই কিন্তু সিচুয়েশন তৈরি হলো। উনি যখন মানুষের ঘরবাড়িকে ইঙ্গিত করেন, তার মানে আপনি ইন্ধন দিচ্ছেন যে তারা এক ধরনের বিশৃঙ্খলা, উনি সমাজে অস্থিতিশীলতা তৈরি করছেন, উনি তার রাজনৈতিক কর্মীদেরকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। উনি বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। বাংলাদেশ সরকারের প্রধান এবং সরকারের মন্ত্রী উপদেষ্টা বর্গদের ব্যাপারে ব্যক্তিগতভাবে ধরে ধরে বিষোদ্গার করেছেন। আমি মনে করি হেট স্পিচের যে গ্লোবাল স্ট্যান্ডার্ড আছে, গ্লোবাল সংজ্ঞা আছে, যেটি মেটা বা অন্য সামাজিক যোগাযোগ মাধ্যম যেটি ফলো করে, তাতেই ওনার 60% 70% বক্তব্য কিন্তু আটকে যাওয়ার কথা। কেননা উনি নাম ধরে, ইস্যু ধরে মানুষকে ইন্ডিকেট করছেন টু ডু সামথিং আনলফুল। খেয়াল করে দেখেন। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে শেখ হাসিনাকে আগে বিচারের আওতায় আসতে হবে। তিনি কি বিচার, তার শাস্তি হবে, এটা আমরা আদালতে দেখতে চাই, ট্রাইব্যুনালে দেখতে চাই, এবং তখন আমরা তার বিচারিক প্রক্রিয়া নিয়ে কথা বলবো। এবং বিচার হওয়ার পরে, শাস্তি হওয়ার পরে তাদের রাজনৈতিক অধিকার আছে কি না, তাদের সামাজিক অধিকার আছে কি না, তিনি এবং তার দোসরদের ব্যবসায়িক অধিকার আছে কি না, এগুলোও কিন্তু সব ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে। আমাদের কিন্তু কোনো রিইনভেন্টিং দ্য হুইল করতে হবে না। আপনি যদি ইটালির দিকে তাকান, আপনি যদি জার্মানির দিকে তাকান, আপনি পৃথিবীতে একটা স্ট্যান্ডার্ড পাবেন। আপনি যখন জার্মানিতে এখনও দেখুন হিটলারের দলকে আপনি কফি খেতে খেতে আলাপ করলেও আপনি আইনের আওতায় চলে আসেন। তার মানে কি হলো? কারণ যারা সন্ত্রাসী সংগঠন, যেমনটি আওয়ামী লীগ, যারা গণহত্যাকারী সংগঠন, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের যে বিষয়টা ছিল, সেখানে তো আইনি একটা পরিবর্তনের মাধ্যমে সেটি করা হয়েছে। কিন্তু আমি বলবো যে ধরেন আইনের পরিবর্তন হলে আমাদের জন্য সুখকর হতো। কেননা আমরা কিন্তু গণহত্যার সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে যেমন দেখেছি, তার সংগঠনের লোকজনকে কিন্তু অস্ত্র গোলাবারুদ নিয়ে দেখেছি, এবং কোথাও কোথাও কালাশনিকভ রাইফেলও তারা নামিয়েছিলেন। ছাত্রলীগ, যুবলীগ, হকার লীগ, টোকাই লীগ, এই যে লীগ দোকানগুলো ছিল, তাদেরকে কিন্তু হেলমেট পরে রাস্তায় প্রতিনিয়ত। এবং আরেকটা পার্থক্য বলি আপনাকে, আমি জানি ওই ট্রাইব্যুনালে এর আগে কাদের বিচার হয়েছিল, এটি কিন্তু একদম ফ্রেশ।
আপনার চোখের সামনে 100 দিন আগে ঘটেছে, ফলে মানে সাক্ষ্য সাবুত অথবা তথ্য উপাত্তের কিন্তু আমাদের আলামত যেটাকে বলছে কোনো ঘাটতি নেই। আপনাকে খালি দেখতে হবে, দেখুন আমাদেরই অনেক পরিচিত জনকে তাক করে বন্দুক দিয়ে গুলি করছে এবং বেসামরিক প্রশাসনে পোশাকের লোকরা মোহাম্মদপুরে, বাড্ডাতের যাত্রাবাড়িতে, এগুলো তো আমাদের চোখের সামনে ঘটেছে। এবং আমরা দেখেছি কি করে আইনশৃঙ্খলা বাহিনী পেছনে পেছনে হাঁটছেন অথবা এরা পেছনে পেছনে হাঁটছেন, মানে একটা যৌথ চেষ্টা করেছে বাংলাদেশের নাগরিকদের যে অধিকার হরণ করার এবং জীবন কেড়ে নেওয়ার একটা যৌথ প্রচেষ্টা ছিল। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে দলীয় আমরা আপনি যে কোনো রাস্তায় দেখেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী আর দলীয় কর্মীরা একসাথে মুভ করেছেন। আমরা কারণ বাজারে দেখেছি, আপনার এই এনটিভি ভবনের সামনে দেখেছি, তার ভিডিও ফুটেজ আছে। তারা একে অন্যের সহায়ক হিসাবে, ঠিক যেমনটি 1971 সালে পাকিস্তানি আর্মি আর রাজাকার, আলবদর, আল শামসরা একসাথে হয়ে কোথাও কোথাও মানে বাংলাদেশের মুক্তিকামী মানুষের বিরুদ্ধে নেমেছিল, তেমনটি করেছিল। যে কারণে আমরা মজা করে বলে থাকি যে ওই যে শেখ হাসিনা রাজাকার বলে স্টুডেন্টদেরকে অনুভূতিতে আঘাত দিল, সেটি আসলে তাদের রোল দিয়ে তারা প্রমাণ করলেন যে তারা মুক্তিকামী মানুষকে কি করে পৃথিবী থেকে বিদায় করেছেন বা করে দেওয়ার চেষ্টা করেছেন। কাজে আপনি যখন বিচারের কথা বলছেন, আমরা কিন্তু যেটি কোর্টের আজকে যে অ্যাপিলটি করা হয়েছে, সেই অ্যাপিলটির মেরিট কিন্তু অনেক হাই। আমি বলি কেন, গত 100 দিনে আমি মানুষকে শান্তিতে থাকতে দেখিনি। সরকারের পারফরমেন্স নিয়ে কথা বলছেন, ওই যে আমাদের একটা পুরনো অভ্যাস আছে, অতীত ভালো ছিল ইত্যাদি ইত্যাদি। তার একটা বড় কারণ কিন্তু শেখ হাসিনার হেট স্পিচ। এটি যদি আপনি বন্ধ করতে পারেন, ওই সংগঠনের অনেক নিরীহ লোকরাও কিন্তু বেঁচে যাবেন। ট্রাইব্যুনালে যে আদেশ দেওয়া হয়েছে, বিশেষ করে সামাজিক মাধ্যমে সহ গণমাধ্যমে প্রথমে শেখ হাসিনার বিদ্বেষমূলক প্রচার, এটা ট্রাইব্যুনালে নিষেধাজ্ঞা দিয়েছে। আমি একটু জানতে চাই যে বাংলাদেশে যে বিচারিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কথা বলছি, আমরা দেখেছি যে ট্রাইব্যুনালের যে আইনে কিছু পরিবর্তন আনা হয়েছে, দল হিসেবে আওয়ামী লীগের বিচার, এবং এরপরে আমরা দেখেছি যে প্রতিটি ধাপে শুনানির বা মামলার আপিল করতে পারবে, এটি একটি বিধান রয়েছে প্রত্যেকটি ধাপে। বা আমরা এর আগে দেখেছি যে পুরো বিচারের প্রক্রিয়াটা শেষ হওয়ার পরে, রায় দেওয়ার পরে একটা প্রক্রিয়া থাকে, আপিলে যেতে পারছেন আসামি পক্ষ। এখানে প্রতিটি ধাপে যদি এভাবে যায়, এমনিতে দীর্ঘসূত্রিতার বিষয়টি রয়েছে, তাহলে এই বিচার আসলে কত দীর্ঘায়িত হতে পারে? জি, ধন্যবাদ। প্রথমে আমি একটু ক্ল্যারিফাই করি, পলিটিক্যাল পার্টি বা রাজনৈতিক দলের বিচারের যে বিষয়টা আসছে, আমাদের আইনে অপরাধের যে সংজ্ঞাটা দেওয়া আছে, সংজ্ঞাটায় এখন পর্যন্ত, মানে যদি টেকনিক্যালি স্পিকিং, এনটিটির বিচার করা যায়, কিন্তু রাজনৈতিক দলকে আমরা সরাসরি এখানে যে আইনের সংশোধন আনা হয়েছে সেখানে বিচারিক প্রক্রিয়ার আওতায় আনা হয়নি। এটার একটা কারণ আছে, কারণটা একটু ব্যাখ্যা করা দরকার। যে প্রথমত যুদ্ধাপরাধ বা এই ধরনের মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয় আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নুরেনবার্গ ট্রায়ালের মাধ্যমে জার্মানিতে। তো সেই ট্রায়ালে জার্মানির যে তৎকালীন শাসক দল, হিটলারের যারা দল ছিল, নাৎসি পার্টির বিচার হয়েছিল এবং তারা তখন নিষিদ্ধ, এবং তাদের আজ পর্যন্ত তারা কিন্তু কোনো ধরনের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে পারেন না। কিন্তু এরপরে যেটা হয়েছে, এরপরে আসলে জিনিসটা আইন অনেক পরিবর্তিত হয়েছে। আমরা উন্নয়ন বলতে পারি, অগ্রগতি বলতে পারি, ইভলভও বলতে পারি আর কি। আমরা রোয়ান্ডা ট্রাইব্যুনাল দেখেছি, আমরা ইউগোস্লাভিয়া ট্রাইব্যুনাল দেখেছি, এরপর আরও বিভিন্ন দেশে কিছু ডোমেস্টিক ট্রাইব্যুনাল হয়েছে, এবং সর্বশেষ 98 সালে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি প্রতিষ্ঠিত হয়েছে। এই যে আইনগুলো এবং এই যে আদালতগুলো, এর কোনোটিতেই নুরেমবার্গের পরে আর রাজনৈতিক দল হিসেবে কোনো এনটিটির বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি। এটা বলা হয় যে আমরা আসলে ওই জায়গাটা থেকে সরে এসেছি, আমরা ইন্ডিভিজুয়াল লায়াবিলিটি, অর্থাৎ ব্যক্তিগত দায়, সেই ব্যক্তি হতে পারেন তিনি নিজেই হয়তো কোনো কাজ করেছেন, কিংবা তিনি নির্দেশদাতা বা সুপিরিয়র হিসেবে ছিলেন, সেটিও হতে পারে। কিন্তু কোনো দলবদ্ধ কোনো গোষ্ঠী বা কোনো রাজনৈতিক দল এই ধরনের কোনো বিচার আসলে এই পুরো মানবতা বিরোধী অপরাধের যে জুরিসপ্রুডেন্স এখানে আসলে এখন আর নেই। যেহেতু আমরা বলছি যে আমরা সম্পূর্ণ আন্তর্জাতিক মান রক্ষা করে এবং আন্তর্জাতিক মানের বিচারটা করতে চাই, যেটা সারা পৃথিবীতে সমাদৃত হবে এবং মানুষজন এটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে, সে কারণে আমরা এখানে আমার ধারণা সরকার এই কারণেই এই আইনটি সংশোধন করে রাজনৈতিক দলের বিচারিক প্রক্রিয়াটা বাদ দিয়েছেন। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, রাজনৈতিক দলের বিচারিক প্রক্রিয়া বা তাদের রাজনীতি করার অধিকার থাকবে কি থাকবে না, এটা নির্ণয় করার জন্য কিন্তু আরও অনেকগুলো আইন আছে। তাদের নিবন্ধন বাতিল করা হতে পারে, বা তাদেরকে কোনো ধরনের সন্ত্রাসবাদী বা এই ধরনের কার্যের জন্য নিষিদ্ধও করা যেতে পারে দলীয় যে দল হিসেবে তাদেরকে। সুতরাং এই মানবতা বিরোধী অপরাধের বিচারিক প্রক্রিয়ায় রাজনৈতিক দলের সম্পৃক্ততাটা না আনাটাই আমার মতে এটা একটা বুদ্ধিমানের কাজ হয়েছে। আর 2 নম্বর যে বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয় বললেন, যে আপিলের প্রক্রিয়া, আমাদের দেশে দীর্ঘায়িত। জি, এটা একটা
আমাদের আসলে যেহেতু আমাদের ট্রাইব্যুনালের বিচারটা সরাসরি আপিল বিভাগে যাবে, সো আপিল বিভাগ বাংলাদেশের সর্বোচ্চ আদালত। প্রতিটি ধাপে যখন যাবে, এইখানে যেটা হয়েছে আমি একটু পরিষ্কার করে দিই যে আইনটা সংশোধনী যেটা আমরা হাতে পেয়েছি সেখানে কিন্তু প্রতিটি ধাপে বিচারিক প্রক্রিয়াটা, এটা সংবাদ মাধ্যমে বেরিয়েছিল, এটা আমরাও পড়েছি, কিন্তু আইনটা যখন আমরা হাতে পেলাম তখন দেখছি যে এটি আর সেখানে নেই। এখন শুধুমাত্র একটা প্রভিশনের জন্য আপিল করা যাবে, সেটা হচ্ছে যদি মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোনো আদেশ কেউ অমান্য করেন, সেই অমান্য করার জন্য যদি কারো বিরুদ্ধে কন্টেম্পট প্রসিডিং ড্র করা হয়, অর্থাৎ আদালত অবমাননার কোনো আদেশ দেওয়া হয়, সেই আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে। শুধুমাত্র এতটুকু রাখা হয়েছে। তার মানে ওই আপনি যেটা বলা হচ্ছিল গণমাধ্যমে যেটা এসছে বললেন, সেটা আসলে নেই। প্রতিটি ধাপে আসলে আপিল করার কোনো প্রক্রিয়া এখানে মূল আইনে সেটি নেই। মূল আইনে সেটি নেই। শুধুমাত্র কন্টেম্পট করা হলে যদি শাস্তি দেওয়া হয়, সেই শাস্তির প্রেক্ষিতে তিনি আপিল করতে পারবেন 30 দিনের মধ্যে আপিল বিভাগে আর কি। এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, অনেকে প্রশ্ন করতে পারেন যে এই আপিলের রাইটটা তো অনেক দেশের, কিছু কিছু দেশের আইনে আছে। সেখানে আমাদের বক্তব্য বা এটা আইনের ব্যাখ্যা হচ্ছে যে রোয়ান্ডাতে যেরকম ছিল, যুগোস্লাভিয়াতেও ছিল, সেখানে আদালতটাই ছিল 2 স্তরের, অর্থাৎ একটা ছিল ট্রায়াল চেম্বার, একটা অ্যাপিল চেম্বার। সুতরাং ট্রায়াল চেম্বারের কোনো একটা আদেশ আপিল চেম্বারে গেলে সেটা দেখা যাচ্ছে সেদিন কিংবা তার খুব দ্রুতই নিষ্পত্তি হয়ে যেত। আমাদের দেশের সাংবিধানিক প্রক্রিয়ায় এত দ্রুত আমাদের ট্রাইব্যুনালের আছে কি? আপিলের আদালত হচ্ছে আপিল বিভাগ, বাংলাদেশের সর্বোচ্চ আদালত। সেখানে ইতিমধ্যেই প্রচুর মামলা আমরা সেটা প্রধান বিচারপতিকে, এবং যেহেতু আমাদের আদালতে কোনো ট্রায়াল এবং আপিল চেম্বার এরকম বিভাজন নেই, সুতরাং আমাদের এখানে আসলে এই ধরনের আপিলের সুযোগ রাখারও কোনো যৌক্তিকতা নেই। আচ্ছা, এইবার একটু অন্য প্রসঙ্গে আসি। জনাব কায়সার, আপনার কাছে আসতে চাই। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টার, আজকে ধর্মীয় নেতাদের সাথে হচ্ছে। প্রসঙ্গ হচ্ছে ভারতীয় এক ধরনের, ভারত নিয়ে বা ভারতের গণমাধ্যমগুলো, যতটা না ভারত আসছে তাদের গণমাধ্যমে যেই প্রচার, সেই প্রচার নিয়ে আমাদের আজকে অনেক গণমাধ্যমেই সংবাদ হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন এইটাকে আসলে সম্মিলিতভাবে এটাকে মোকাবেলা করতে হবে। এবং কালকে যে বৈঠক হয়েছে সেখানেও আমরা এই ধরনের একটি ভাই বা আভাস পেয়েছি। একটু যদি বলেন আসলে ভারতীয় গণমাধ্যম এত মানে আক্রমণাত্মক মনে হচ্ছে কি আপনার? দেখুন, আমরা গণমাধ্যমটি আমাদের কাছে চোখে পড়ছে, এই কারণে মনে হচ্ছে এটা গণমাধ্যমের প্রোপাগান্ডা। আমি কিন্তু তা মনে করি না। এটি ভারত সরকার, ভারত রাষ্ট্র এবং ভারতের যারা নীতি নির্ধারক, ভারতের 3টি বড় রাজনৈতিক দল, সবাই এই কর্মকাণ্ডের সাথে। মানে আপনি বলছেন শুধু গণমাধ্যম আপনি চোখে দেখছেন, কারণ তারা বিচ্ছিন্ন নয়, স্ক্রিনে আসছে। জি, অজিত দোভাল, যিনি ভারতের প্রতিরক্ষা বিষয়ক অ্যাডভাইজার, তিনি এইটা অর্কেস্ট্রেট করছেন। শেখ হাসিনা যখন পালিয়ে ভারতে গেলেন, সেই মুহূর্ত থেকে ভারতের প্ল্যান বি শুরু হয়েছে। এটি ওয়েল অর্কেস্ট্রেটেড ভারতীয় নীল নকশা, বাংলাদেশকে অস্থিতিশীল করে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলে শেখ হাসিনাকে আবার বাংলাদেশে পুনঃস্থাপন করা। এটি হচ্ছে ডিজাইনটা। ওই ডিজাইনের আপনি গণমাধ্যম অংশটি দেখছেন, যেটি অনেকটা পাগলের পর্যায়ে এখন রয়েছে। কেউ মঞ্চে নাচছেন, গাইছেন, গড়াগড়ি দিচ্ছেন, ইত্যাদি করছেন। কিন্তু আপনি যদি দেখেন যে ভারত সরকার প্রতিদিন আমাদের একজন গণহত্যাকারীকে, পলাতক সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়েছেন, পরামর্শ দিচ্ছেন এবং কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। দেখুন, ভারত কানাডাতে কি করছে? কানাডাতে শিখদের উদীয়মান 3 জন নেতাকে হত্যা করেছে। কানাডা দাবি তুলেছে রকে যেন আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ করা হয়। পৃথিবীর কোনো রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে এর আগে সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ করার দাবি ওঠেনি। আমার ধারণা বাংলাদেশকেও একই দাবি তুলতে হবে। 15 বছরে বাংলাদেশে কি করেছে? শেখ হাসিনা আমাদের দুয়ার এবং জানালা সব খুলে দিয়েছিলেন ভারতীয় গোয়েন্দা সংস্থার বাংলাদেশে জাল ফেলার। এই দেশ থেকে তারা একজন ভারতীয় বিচ্ছিন্নতাবাদীকে তুলে নিয়ে গেছেন কোনো আইন কানুনের তোয়াক্কা না করে। এবং বাংলাদেশের সুশীল সমাজ পর্যন্ত, রাজনীতিবিদরা তো বটেই, গণমাধ্যমের লোকজন সহ ভারতীয় এর কর্মকর্তাদের সাথে পার্টি করেছেন, দেখা করেছেন, চা কফি খেয়েছেন। এই তো, তার মানে ভারত মেনে নিতে পারছে না যে বাংলাদেশে এরকম একটি ঘটনা ঘটেছে। তার যে রাষ্ট্রীয় প্রোপাগান্ডা, সেটা হচ্ছে যে এখানে জঙ্গিরা ক্ষমতা নিয়েছে, এটি একটি আফগানিস্তান, এটি একটি ইসলামিস্টদের হাতে দেশ চলে গেছে। এবং দেখুন, সংখ্যালঘুদের নিয়ে, হিন্দুদের নিয়ে ভারত ক্রমাগত চেষ্টা করছে ওই ইস্যুটাকে নিয়ে আপনার আন্তর্জাতিক মহলে যাওয়া যায় কিনা। দেখুন, এই ইস্যু আওয়ামী লীগের যে সাবেক নেতা, আমরা কিন্তু অতীতে কিছুই দেখিনি। এগুলো সব ব্যানার তৈরি করে কাউকে কাউকে নেতৃত্বে এনে, এটি ওয়েল ডিজাইন। আমরা শাহবাগে ইসকনের সমাবেশে বা সংখ্যালঘুদের সমাবেশে মুসলিমদের উপস্থিতিও দেখতে পেয়েছি। তার মানে চিন্ময়কে গ্রেফতার করার পর, চিন্ময় দাসকে গ্রেফতার করার পর এক ধরনের উত্তেজনা, বিশেষ করে আইনজীবী, দেখুন ওইটা কিন্তু ওয়েল ডিজাইন কিলিং।
ওইটা আপনার করা হয়েছিল যাতে একটা সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয় এবং সেটি নিয়ে যেন ভারত বলতে পারে যে বাংলাদেশ রাষ্ট্রের সরকারের কোনো কর্তৃত্ব নাই, দাঙ্গা শুরু হয়ে গেছে। আপনি পতিত সরকারটির সমর্থকরা এই পর্যন্ত 28-29টি চরিত্রে অভিনয় করেছেন। 35 থেকে শুরু করে আনসার, ব্যাটারি, ইসকন, চিন্ময়, মানে তাদের পুরস্কার দেওয়া উচিত। অস্কার পর্যন্ত আমি মনে করি অ্যাপিল করা যেতে পারে, নাট্যাঙ্গনের লোকরা তো বটেই। তার মানে আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে ভারত অবস্থান নিয়েছে এবং ভারত কোনো সেন্সেবল জায়গায় নাই। কাজে আপনি দেখতে পাচ্ছেন ভারতের মিডিয়ার রোল, আমি দেখতে পাচ্ছি 11 তারিখে কিন্তু ভারতের বহিঃশক্তি বিষয়ক বা পররাষ্ট্রনীতি বিষয়ক, বাংলাদেশ বিষয়ক সংসদীয় ককাসের আলোচনা আছে। সেইখানটাতে কিন্তু আমাদের তার আগে বলতে হবে যে আমাদের স্ট্যান্ডটা কী। আমাদের ন্যারেটিভ খুব ভালো হতে হবে, আমাদের ভারতীয় জনগণের সাথে কানেক্টেড হতে হবে। তারা যেন বুঝতে পারেন যে বাংলাদেশে ভারত সরকার বা মোদির সরকার বা হিন্দুত্ববাদী সরকার তারা কি অন্যায় কাজটি করছেন। দেখুন, ভারতের অপরাধ কিন্তু সীমাহীন, কেননা 3টে নির্বাচন গুম করার অপরাধে ভারত অভিযুক্ত। ভারতীয় ডিজাইনে নির্বাচনগুলো হয়েছিল, শেখ হাসিনাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছিল, বিরোধী দলকে দমন করা হয়েছিল, জাতীয় পার্টিকে সেকেন্ড টিম হিসাবে, বি টিম হিসাবে বাজারে স্থাপন করা হয়েছিল। একটি গণতান্ত্রিক দেশ আরেকটি গণতান্ত্রিক শাসন নষ্ট করতে পারে না। এটি ফৌজদারি এবং অন্যান্য অপরাধের মতো একটি নৈতিক অপরাধ, রাজনৈতিক অপরাধ এবং পররাষ্ট্রনীতি বিষয়ক অপরাধ। কাজেই ভারতের ব্যাপারে প্রধান উপদেষ্টা কালকে রাজনৈতিক দলগুলোর সাথে বসেছেন, এটি অত্যন্ত জরুরি ছিল এবং ছবিটি দেখেও কিন্তু আমাদের এক ধরনের ঐক্যের সংহতির ডাক দেখেছি। আজকে ধর্মীয় নেতাদের সাথে বসেছেন, আর গতকালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র নেতারা বসেছিলেন। বাংলাদেশ কিন্তু এক কাট্টা ভারতের এই অন্যায়, মিথ্যাচার এবং অন্যায় ষড়যন্ত্রের বিরুদ্ধে। আমার মনে হয়েছে এটি জরুরি ছিল, কেননা আমাদের বিভিন্ন হিসাব নিকাশে আমরা একটু এলোমেলো হয়ে যাচ্ছিলাম। কে নির্বাচনে যাবে, কে রাজনীতিতে ভালো করবে, অভ্যুত্থানের মাস্টার মাইন্ড কে, অভ্যুত্থানের ফলোয়ার কে, এগুলো নিয়ে। কাজে আমাদের এখন দেখুন, আমাদের বাংলাদেশপন্থী হতে হবে, আমরা বাংলাদেশের দালাল হতে হবে। আমাদের কে কার দালাল, এটি রাজনীতি বাংলাদেশের দালাল। আপনি এই রাষ্ট্রের পক্ষে যায় না এমন কোনো কিছু যেন রাজনীতিবিদরা না করেন, সরকার না করেন, নাগরিক সমাজ না করেন। এই শহরে ভুরি ভুরি নাগরিক সমাজ ব্যক্তিবর্গ আছেন যারা প্রতিবেশী রাষ্ট্রের পক্ষে কথা বলেন। আগের সরকারে অনেক মন্ত্রী এবং উপদেষ্টারা ওই রাষ্ট্রের মন্ত্রী এবং উপদেষ্টাদের মতো আচরণ করেছেন। এটি আমাদের চোখের সামনে ঘটেছে, আমরা তার শেষ দেখতে চাই। কিন্তু এর মধ্যে আমি একটা প্রশ্ন করার লোভ সামলাতে পারছি, কিন্তু আপনি যেভাবে বলছেন সেই অর্থের বিপরীতে গিয়ে যদি বলি, যেই পতিত আওয়ামী লীগের কথা বলছেন তাদের শেখ হাসিনা চলে গেছেন অথবা 2-1 মন্ত্রী, অন্যরা তো রয়ে গেছেন। আসলে ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, আপনার ভাষায় যদি বলেন, তাহলে সেই ক্ষেত্রে তারা তো আছে। দেখুন, আপনি 3 ভাগে ভাগ করে ফেলতে হবে। একটা হচ্ছে ভয়ঙ্কর অপরাধী কারা ছিলেন। ওবায়দুল কাদেরের কথা আপনার মনে আছে, উনি বলেছিলেন কালকে সকালে ছাত্রলীগ নামবে, এরপরে কয়েক মিনিটের মধ্যে ক্যাম্পাস ঠান্ডা হয়ে যাবে। উনি যদি আইনজীবী হিসাবে বলতে পারেন, এটি সম্পূর্ণভাবে দায় তার উপরে বর্তায়, গণহত্যার। এবং ছাত্রলীগ হেলমেট পরে ওই দিন যা করেছে, তার উস্কানি দিয়েছেন, তাকে নেভিগেট করেছেন ওবায়দুল কাদের। শুট অ্যাট সাইটের অর্ডার দিয়েছেন, 14 দলের নেতারা বসে তারা শুট অ্যাট সাইট বলেছেন। এবং তারপরেই কিন্তু আপনি জানেন কিরকম তাজা বুলেটে আমাদের ছেলে মেয়েদের জীবন গেছে। আচ্ছা, তাহলে আপনি ভাগ করে ফেলেন ভয়ঙ্কর অপরাধী এবং সমর্থক। আপনি যাদের কথা বলছিলেন, ছাত্রলীগ, যুবলীগ যারা বাজারে রয়েছেন, তাদেরকে আপনি তাদের কর্মকাণ্ড বিশ্লেষণ করবেন। তারা কি এখন গণতান্ত্রিক কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধাশীল, নাকি তারা 15 বছর যে অপকর্মগুলো করেছেন সেটি চালিয়ে যাচ্ছেন? দেখেন, আমার অবজারভেশন হচ্ছে আমি আওয়ামী লীগের কোনো লোককে আপনার অনুশোচনা করতে দেখিনি, দায় নিতে দেখিনি, এবং তারা কোনো হত্যাকাণ্ড সম্পর্কে সহানুভূতিশীল না। তারা যে প্রপাগান্ডাটা করছে, মুগ্ধ নাকি প্যারিসে আছে এবং আবু সাইদ নাকি আত্মহত্যা করেছেন। এবং আমার অনেক শিক্ষিত বন্ধু বান্ধবরাও এগুলো বিলিভ করেন। মানুষের কিন্তু রাজনৈতিক বোধ বা বিশ্বাস আর ধর্মীয় প্রপাগান্ডার কাছে শিক্ষা দীক্ষা অসহায়। আমি এরকম অনেক নাগরিককে চিনি। ফলে আপনি তাদেরকে দরকার হলে রিহ্যাবে আনেন, আপনি দেশে একটা পুনর্বাসন কেন্দ্র করেন যেখানে রাজনৈতিক মিথ্যাচারের পুনর্বাসন শুরু হবে। আপনাকে সত্যি কথা বলি, সৃজনশীল অপরাধের সৃজনশীল পুনর্বাসন করতে হবে। তো এটি তো ক্লিনজিংয়ের একটা ব্যাপার। ধরেন, একটা শরীরে দূষিত রক্ত রেখে আপনি কতদিন শরীর ঠিক রাখতে পারবেন? বাংলাদেশ রাষ্ট্রের অবস্থা হয়েছে তাই।
আপনাকে শরীরের ভেতর থেকে দূষিত রক্ত বের করতে হবে। জি, আমরা শেষ করব। ধন্যবাদ ব্যারিস্টার শাইখ মাহাদি এবং আশরাফ কায়সার, আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে এসে আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনের আলোচনার সারবস্তু। আলোচনা থেকে প্রাপ্ত কিছু যুক্ত হোক, খোলা থাকুক সত্যের চোখ। সবাই ভালো থাকবেন।